ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে একটা জিনিস যেটা আসবে, আমরা যখন ভিতরে যাব, যে কোনো কোম্পানি যখন আমরা সিলেক্ট করব বা ওই কোম্পানির শেয়ারগুলো কিনবো, আসলে ওই কোম্পানিটার বেসিক যে জিনিসটা, যেহেতু আমরা একটা শেয়ারের অংশীদারি হব, ধীরে ধীরে শেয়ার সংখ্যা বাড়াবো, তাইলে আমাদেরকে ওই শেয়ার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে একটা কোম্পানির কয়টা শেয়ার হইতে পারে। তাহলে এখানে মূলত আমাদের এই যে কোম্পানির মোট শেয়ার সংখ্যা কিভাবে বের হয় এটা সম্পর্কে একটু ধারণা লাগবে। আমরা প্রথম ক্লাসে দেখেছি, যেমন ধরেন যে আপনার কাছে টাকা পয়সা আছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ আছে, আপনি একটা ব্যবসা শুরু করলেন। যত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করছেন ওইটার আমরা বলতেছি যে পেইড আপ ক্যাপিটাল। তাহলে পেইড আপ ক্যাপিটাল মানে হচ্ছে কোম্পানিটা প্রথম দিনে যত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে ওইটাই হচ্ছে তার মূলধন, ওইটাই হচ্ছে তার পরিশোধিত মূলধন। এইভাবে মনে রাখতে পারেন। তার মানে কোম্পানিটা প্রথম যেদিন ব্যবসা শুরু করছে যত টাকা দিয়ে শুরু করছে ওইটাই হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল, মানে ওই অর্থ দ্বারা সে ব্যবসাটা শুরু করছে। আর আমরা সেখানে পড়াইছিলাম যে প্রতিটা কোম্পানি শুরু করার প্রথমে তাকে দুইটা ক্যাপিটাল দেখাইতে হয়, একটা হচ্ছে কত টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতেছে, আর একটা অথরাইজড ক্যাপিটাল বলে শব্দ ছিল যে কত টাকা পর্যন্ত সে ব্যবসা করবে। তাহলে এখানে আমরা শুধু তার পেইড আপ ক্যাপিটালটা দেখতেছি। এখন ধরলাম যে কোনো একটা কোম্পানি কি করলো, সে 100 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ধরলাম যে আপনারা 10 জন পার্টনার মিলে সবাই টাকা পয়সা দিয়ে দিয়ে 100 কোটি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন। তাহলে আমরা এই 100 কোটি টাকাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ দিব, যেটা আমাদের উপযুক্ত মনে হয়, যে 100 টাকা প্রতি শেয়ার বা 1000 টাকা প্রতি শেয়ার। তো বাংলাদেশের শেয়ার বাজারে বলে যে আপনারা সর্বনিম্ন কি করবেন, 10 টাকা করে শেয়ারের মূল্য করে দিবেন, তাইলে আমাদের জন্য ভালো, যেটাকে আমরা বলি যে ফেস ভ্যালু। তাহলে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে ফেস ভ্যালু জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি যে 100 কোটি টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছেন এইটাকে আপনি একটা নির্দিষ্ট সংখ্যায় ভাগ করছেন। তো হিসাবের সুবিধার জন্য আমরা 10 টাকা ফেস ভ্যালু হিসাবে নেই। তাহলে আপনি যদি 100 কোটি টাকার যেই কোম্পানিটাকে যদি 10 টাকা প্রতি শেয়ারের মূল্য দেন, তাহলে কতগুলো আপনি শেয়ার পাবেন, টোটাল 10 কোটি শেয়ার পাবেন। তাহলে এই বেসিক ধারণাটা আপনার কিন্তু একটু লাগবে, যে কোম্পানির যেই পরিশোধিত মূলধন আছে ওইটাকে ফেস ভ্যালু 10 টাকা ধরে যদি আমরা ভাগ দেই, যেই সংখ্যাটা আসবে ওইটাই হচ্ছে কোম্পানির মোট শেয়ার সংখ্যা। এখন এইটা তো হইলো মোট কোম্পানির শেয়ার সংখ্যা, টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার। এখন একটা কোম্পানি শেয়ার বাজারে আসলে সে তার টোটাল তো আর মূলধন বিক্রি করে দেয় না। বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ম হচ্ছে সর্বনিম্ন 100%-এর মধ্যে কমপক্ষে আপনারে 10% ছেড়ে দিতে হবে পাবলিকের জন্য। আপনি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে শেয়ার বাজার থেকে টাকা উঠাইতে চান, তাহলে কমপক্ষে 10% শেয়ার বাজারে ছেড়ে দিতে হবে। তার মানেটা কি, এই যে এখানে আপনার মোট 10 কোটি শেয়ার আছে, এইটা থেকে হিসাব করে 10% কমপক্ষে পাবলিকের জন্য, যেখানে আমি আপনি আমরা অংশীদারি হইতে পারবো, এরকম ছেড়ে দিতে হবে। এখন কোনো কোম্পানি 20%ও ছেড়ে দেয়, কেউ 15% দেয়, কেউ 25% দেয়, কেউ বা প্রথমে আগে 10% দিছে, তার পরের বছর সে আরো 10% ছেড়ে দেয়। তাহলে এইটা আমাদের একটা বেসিক নিয়ম আমরা বুঝলাম। তাইলে এইখানে যে কোনো একটা কোম্পানি আপনি কল্পনা করতে পারেন যে আপনারা 3 জন 4 জন 5 জন মিলে টাকা পয়সা দিচ্ছেন, একটা কোম্পানি শুরু করছেন, 3 জন 4 জন 5 জনের অংশীদারিত্ব আছে। ধরলাম যে আপনি 25% রাখছেন, বাকি পার্টনারে 25% রাখছে, এইভাবে রাখতে রাখতে আর 10% আপনি সবার জন্য ছেড়ে দিচ্ছেন পাবলিক মার্কেটে। তাহলে টোটাল এই কোম্পানিটা আমরা বলতে পারি যে 90% আছে তার মালিকের কাছে। ওই মালিকদেরকে আমরা বলি কি, এদেরকে আমরা বলি যে প্রমোটার বলতে পারি। এই মালিকদেরকে আমরা ডাইরেক্টর বলতে পারি। কারণ আপনি যখন কোম্পানি চালু করবেন, নর্মালি আপনি চাবেন যে কোম্পানিটা আপনি পরিচালনা করেন, তখন আপনার দুইটা নাম হয়। একটা হচ্ছে আপনি ওনার, প্রমোটার, আবার আপনি ডাইরেক্টরও হইতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, কোম্পানি চালানোর মতো এরকম দক্ষতা থাকে, মানে আপনি যদি বুঝেন, তাহলে আপনি ডাইরেক্টরের মধ্যে থাকতে পারেন। তাহলে নর্মালি আপনি যখন একটা ভালো কোম্পানির শেয়ার যাচাই বাছাই করবেন যে আমি কোম্পানিটা ভালো কিনা, কিছু না বুঝলেও যখন দেখবেন যে কোম্পানিটা মাত্র সে 10%ই ছাড়ছে, বাকিটা যারা পরিচালনা করতেছে, যারা ডাইরেক্টর লেভেলে আছে তাদের কাছেই আছে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার তো মাত্র 10%। এখন এই কোম্পানিটা 90%ই তাদের হাতে, তো কেউ তো আর নিজের জিনিসকে নিজে খারাপ করতে চাবে না। যদি কোনো প্রতিকূল অবস্থা না থাকে, কেউ চাবে না তার ব্যবসাটা খারাপ।
কিন্তু বাংলাদেশের বাজারে এমনও কোম্পানি আছে যেখানে দেখবেন যে 40%ই পাবলিকের কাছে, মাত্র 60% হচ্ছে এই যে ডাইরেক্টরদের হাতে। কোথাও তো দেখা যায় যে 50%, বাকি 50% পাবলিকের কাছে। তো এই দিক থেকে আমরা এক কথায় বলি যে যেই কোম্পানির আপনি দেখবেন যে বেশিরভাগ ডাইরেক্টরদের হাতে আছে শেয়ার, ওই কোম্পানিগুলোকে আমরা বলি যে এইগুলা তারা নিজের ব্যবসা নিজে খারাপ করবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারবে না, অতএব ওই ব্যবসার আপনি অংশীদারি হইতে পারেন। এটা একটা দিক, তাই বলে এটাই কোনো চূড়ান্ত দিক না, এটা একটা আপনি ধরে নিতে পারেন। নর্মালি বাংলাদেশের কোম্পানিগুলোতে আপনি দেখবেন যে ডাইরেক্টর হোল্ডিং পাবেন, যখন যে কোনো ওয়েবসাইটে আপনি যাচাই করবেন দেখবেন যে ডাইরেক্টর হোল্ডিং কত পার্সেন্ট দেওয়া আছে। এরপরে এই যে বড় বড় ব্যাংক আছে, বিমা আছে, এটা ছাড়া এই যে ব্রোকারেজ হাউস আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংক বলে আমরা নানা শব্দ জানি। আমার আপনার কাছ থেকে আমরা যে সেভিং অ্যাকাউন্ট এফডি করি, ব্যাংকগুলা ওই টাকাটা কি করে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ করে। যখন প্রথমবার যে কোনো কোম্পানি আসে, এদের জন্যই মোটামুটি 80 থেকে 90% ফিক্স করা থাকে। তো যে কোনো শেয়ার যখন আপনি কিনতেছেন দেখেন যে ওইখানে বড় বড় এই যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ইনভেস্টর ব্যাংক কত পার্সেন্ট ওই কোম্পানিটার শেয়ারে আগ্রহ দেখাইছে। এখন এইখানে ধরেন যে আমরা দেখাচ্ছি যে 5%, এইটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই। কেউ আছে যে আপনার 2%ও থাকতে পারে, নাও থাকতে পারে। এরপরে কিছু আছে ফরেন হোল্ডিং, মানে বিদেশি বিনিয়োগ আছে কিনা ওই কোম্পানিটাতে। এখন আপনারা যারা প্রবাসী আছেন, আপনি যদি প্রবাসী হিসাবে নিট অ্যাকাউন্ট করে যদি বাংলাদেশে বিনিয়োগ করেন, আপনার বিনিয়োগটাও ফরেন ক্যাটাগরিতে আসবে। আর এই বাকিটা হচ্ছে বাংলাদেশে যারা পাবলিক, সাধারণ পাবলিক, এদের হোল্ডিং। তাহলে যে কোনো কোম্পানি যখন আপনি দেখবেন মূলত এই চারটা সাথে ওই গভর্নমেন্ট হোল্ডিং পাবেন, ওইটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না। তাহলে এই 4 ক্যাটাগরি পাবেন একটা যে কোনো কোম্পানির শেয়ারের মধ্যে। তাহলে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আমরা দুটা জিনিস যেটা দেখব, যে ডাইরেক্টরদের হোল্ডিং কতটুকু আছে। এদের হোল্ডিং যত বেশি থাকবে, কোম্পানিটা যদি এমনি একটু রেপুটেড হয়, আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন যে কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। প্রতিকূল অবস্থা না হইলে যদি কোম্পানির সুনাম থাকে, তার মানে ওই কোম্পানিটা ভালো করবেই করবে। এরপরে আরেকটা ক্যাটাগরি হইতে পারে বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে বা মিউচুয়াল ফান্ডগুলো আছে, এরা কখনোই চাবে না যে তার কোম্পানি সে টাকাটা এমন একটা খারাপ কোম্পানিতে বিনিয়োগ করুক যেটা দেউলিয়া হবে। তো যেখানে দেখবেন যে মোটামুটি আপনার এই যে ইনস্টিটিউটের হোল্ডিংটা বেশি আছে, এটাকেও একটা ক্যাটাগরি আপনি ধরতে পারেন। তবে এটাই সব কিছু না, এগুলা জাস্ট একটা ইন্ডিকেটর। আর ফরেন ক্যাটাগরিতে নর্মালি আমরা যেটা চিন্তা করি যে ফরেন ইনভেস্টররা তো তারা অনেক কিছু জানে বুঝে, তারা তো আর বাংলাদেশে খারাপ কোম্পানিতে বিনিয়োগ করবে না। কিন্তু দিন শেষে কথা হচ্ছে শেয়ার বাজারে এই থিওরি কাজ করে না। কারণ হচ্ছে যে আমেরিকার শেয়ার বাজার যেভাবে চলে, দুবাইয়ের শেয়ার বাজার যেভাবে চলে, বাংলাদেশের শেয়ার বাজার তো ওইভাবে চলে না। তো ওই জন্য আমাদের ওই টেকনিক্যাল ক্যালকুলেটর বাংলাদেশের শেয়ার বাজারে কাজ করে না। তাই ফরেন হোল্ডিং আছে কি নাই ওইসব দেখে কোনো আমাদের কাজ নাই। তারপরে আপনি মনের শান্তির জন্য এতটুকু জানতে পারেন যে না, কোম্পানিটা ফরেন ইনভেস্টর আছে, তার মানে এটা ভালো হইতে পারে। ভালো হবে কোনো গ্যারান্টি নেই। আর পাবলিক হোল্ডিং যে কোম্পানির যত বেশি হবে, ওই কোম্পানির সমস্যা তত বেশি হবে। তাইলে অন অ্যাভারেজ আমরা কি জানলাম, 10%-এর বেশি নর্মালি যদি আমরা, আপনি কোম্পানিটার আগে দেখতে হবে। এটা আমরা আবার এইটাকে এমন ক্যাটাগরি নেবেন না যে একটা কোম্পানি আজকে 50 বছরের পুরাতন, তার 30% আছে পাবলিক হোল্ডিং। কিছু কোম্পানি হচ্ছে নতুন, যেই কোম্পানিগুলো নতুন, ধরেন যে মাত্র 1-2 বছর হয়েছে, 5 বছর হয়েছে শেয়ার বাজারে, তার যদি দেখেন 30% পাবলিক চলে গেছে, তাহলে ওই কোম্পানিটা সাস্টেইন করতে পারবে না। কারণ একটা নতুন কোম্পানি, নতুন প্রমোটার, তাদের যদি ব্যবসা এতই ভালো হইতো, ডাইরেক্টরদের কি দায় পড়ছে নিজ ব্যবসাকে তারা পাবলিকের কাছে দিয়ে দিবে। আপনার দোকানটা যদি এতই ভালোই চলতেছে, আপনি কেন প্রতি বছর বছর শেয়ারগুলা মানুষের কাছে দিয়ে দিবেন? তার মানে বোঝা যাচ্ছে আপনার শেয়ারটা ভালো না। সেটা ভিন্ন জিনিস যখন আপনি যেমন ধরেন যে 30, 40, 50 বছর ধরে আপনি করতেছেন, মাঝে মধ্যে যে কোনো প্রতিষ্ঠানেরই দুর্বল অবস্থা আসে, প্রতিকূল অবস্থা আসে, তখন আপনি টাকা নিছেন, ভিন্ন কথা। তাহলে এই 4টা ক্যাটাগরি কোনো একটাই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য না, প্রতিটা জাস্ট আপনাকে একটু আইডেন্টিফাই করে দিবে যে এটা এরকম হইতে পারে, এটা এরকম হইতে পারে। তাহলে আপনি যখনই ধরেন যে যখন আমরা যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের যে কোনো সফটওয়্যারে যাবেন, বিশেষত আমরা বলি যে দুটো আপনি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে স্টক নাও, এটার মধ্যে যদি আপনি যান, যে
ইজিলি অত কিছু লাগে না, শুধু আপনি এখানে সার্চ বারে যদি যে কোনো কোম্পানি হোক, যেমন ধরেন যে আমরা যদি এখানে রবিটা দেখি বা গ্রামীণ ফোনটা, জিপিটাই দেখতেছি, তো জিপির মধ্যে আপনি এখানে তাদের হোল্ডিংটা দেখতে পারবেন। দেখেন যে শেয়ার হোল্ডিং অ্যাজ অন নভেম্বর 30শে নভেম্বর 2025 পর্যন্ত ডাইরেক্টরদের হোল্ডিং আছে 90%। তার মানে এই কোম্পানিটা ওই শেয়ার বাজার যে শর্ত শুধু 10%ই ছাড়ছে, কমপক্ষে এর বেশি ছাড়ে নাই। এরপরে যদি আমরা দেখি যে গভর্নমেন্ট, নর্মালি এটা গভর্নমেন্টের করলো কি না করলো আমরা সবাই জানি বাংলাদেশ সরকারের কি অবস্থা, তো 0%। এরপরে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ডে যদি আমরা দেখি 6.61% মতো দেওয়া আছে। ফরেন হোল্ডিংও দেওয়া আছে মোটামুটি 1%-এর কমে, আর পাবলিকের কাছে আছে মাত্র 3%-এরও কমে, 2.5%। তাহলে আপনি চিন্তা করেন যে এই জিপি কোম্পানিটা, যেইটার মূল যারা কোম্পানির প্রমোটার 90% তারা তাদের হাতেই আছে, তো তারা কি চাবে নিজের ব্যবসাটা নিজে কুড়াল মারুক? আপনার আমার তো মাত্র 2.5%। তাহলে আপনি স্বাভাবিকভাবে প্রাথমিক প্রাইমা ফেসাই একটা সন্তুষ্টি অর্জন করতে পারেন যে না, এই কোম্পানিটাতে আমি বিনিয়োগ করতে পারি শেয়ার হোল্ডিং দেখে। মানে আপনি কাদের সাথে, ধরেন যে আমরা আত্মীয়তা করতে দেখি যে এরা আমার সমপর্যায়ের কিনা, তার মানে এটা বলতে পারেন যে এই কোম্পানিটা প্রাথমিকভাবে আপনার ওয়াচ লিস্টে আপনি নিবেন কি কারণে? হোল্ডিং দেখে। এখন আসি রবিটা, আমরা যদি দেখি যে রবিটা আপনি নিবেন কিনা, তো রবিটার ক্ষেত্রেও মোটামুটি একই হওয়ার কথা, যেহেতু সবগুলারই ফরেন হোল্ডিং আছে। এটা ওই 90%ই আছে। দেখেন ইনস্টিটিউট আছে মোটামুটি, তো এখানে পাবলিক হোল্ডিংটা বেশি। তাইলে গ্রামীণ ফোনের চাইতে রবির মধ্যে জনসাধারণের কাছে হোল্ডিংটা একটু বেশি। এর কারণ হচ্ছে রবি যেহেতু নতুন এসেছে শেয়ার বাজারে, পাশাপাশি এর দামটাও এখনো কম। আর আমাদের একটা ধারণা থাকে যে দাম কম হইলে ওই শেয়ারটা আমি নিব, দাম বেশি হইলে নিব না। তো শেয়ার বাজার আসলে কিন্তু ওইরকম কথা বলে না, মূলত তার দামের সাথে আয়ের সম্পর্কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটারে আমরা বলি যে পি রেশিও। এখানে যেমন দেখেন যে পি রেশিওটা রবির হচ্ছে কত, 17 টাকা 48 পয়সা, যেটা একটু পরে আমরা দেখাবো। তার মানে এই কোম্পানিটা 1 টাকা আয় করার জন্য 17 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করতেছে। আর যদি একই রকম ক্ষেত্রে আমরা জিপিটা দেখি যে জিপিটা আয় করার জন্য কত, তো জিপিটা বলতেছে যে না, আমি 1 টাকা আয় করার জন্য 11 টাকা 55 পয়সা দিলেই চলবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে রবির চাইতে গ্রামীণ ফোনটা বর্তমান বাজারে সস্তায় বিক্রি হচ্ছে, এটা আপনি বলতে পারেন। তো এই জিনিসটা আপনি এখন আপনার যেই যে কোম্পানিগুলো পছন্দ হয় এগুলো আপনি এইভাবে একটা একটা করে নিয়ে আসে কিছুটা বুঝতে পারবেন। তাহলে প্রথম অংশ থেকে আশা করি যে আপনি শেয়ার হোল্ডিং সম্পর্কে কিছু একটা ধারণা পাইছেন। তা আসলে ছোটখাটো অনেক এমন বিষয় আছে যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ না করলে সহজে কিন্তু আমাদের বুঝে আসবে না। তো আমরা একটু ট্রাই করি যে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো মূলত এখানে আমরা যদি দেখি, প্রথমে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে